একটু শব্দ হলেই সব শেষ। এই শহরে কেউ জোরে কথা বললেই নিশ্চিত মৃত্যু। কিন্তু কেন হঠাৎ করে পৃথিবীতে চলে এসেছে কিছু ভয়ানক প্রাণী যারা শব্দ শুনলেই হামলা করে? চারপাশে সবাই মারা যাচ্ছে, আর এর মধ্যে একটা পরিবার বেঁচে থাকার লড়াই করছে। একদম টান টান উত্তেজনায় ভরা এই গল্পটা আপনাকে এক মুহূর্ত চোখের পলক ফেলতে দেবে না। তো চলুন আর দেরি না করে সোজা গল্পে চলে যাই। গল্পের শুরুটা হয় একেবারে জনমানবহীন মার্কেট থেকে। চারিদিকে পিনপতন নীরবতা। সেখানে আমরা একটা পরিবারকে দেখি যারা একদম নিঃশব্দে কোনো আওয়াজ না করে নিজেদের দরকারি জিনিসপত্র জোগাড় করছে। তারা এতটাই ভয় পেয়েছিল যে একে অপরের সাথে কথা বলতে পারছিল না, শুধু ইশারায় কথা বলছিল। কিন্তু কেন? ওরা এত চুপ কেন? এমন কি ছিল যার জন্য ওদেরকে এতটা শান্ত থাকতে হচ্ছিল? যাই হোক, এই পরিবারের প্রধান হলো লি, আর তার স্ত্রীর নাম এভিলিন। ওদের সাথে আছে ওদের বড় মেয়ে রিগান, যে ছোটবেলা থেকে কানে শুনতে পায় না, আর আছে দুই ছেলে মার্কাস আর বো বয়সে খুবই ছোট, তাই সবকিছু ঠিকঠাক বোঝে না। হঠাৎ নজর গেল আলমারির উপর রাখা একটা খেলনা রকেটের দিকে, আর যেই না ও রকেটটা ধরতে গেছে অমনি সেটা ওর হাত ফসকে নিচে পড়তে লাগলো। কিন্তু ঠিক সেই সময় রিগান ঝাঁপিয়ে পড়ে খেলনা রকেটটা ধরে নেয়, আর এক কথায় সবার প্রাণ বাঁচিয়ে দেয়। আর এটা দেখেই বোঝা যায় তারা সবাই শব্দ করতে ভয় পাচ্ছে। কিন্তু কেন? লি ইশারায় সবাইকে বোঝায় যে সন্ধ্যা হয়ে আসছে, আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, না হলে কিন্তু বিপদ হতে পারে। ঠিক তখনই ওদের 4 বছরের ছোট্ট ছেলেটা বো আবার সেই খেলনা রকেটটা নিয়ে নেয়, আর রকেটটা দেখে সবাই থেমে গেল, কারণ এই রকেটটা ব্যাটারিতে চলতো, আর অন করলেই অনেক শব্দ হবে। লি তাড়াতাড়ি ছেলেটার হাত থেকে রকেটটা নিয়ে সেটার ব্যাটারিগুলো বের করে টেবিলের উপর রেখে দেয়। এরপর ওরা সবাই বাড়ির জন্য রওনা দেয়, কিন্তু ছোট্ট বো কিছুতেই রকেটটা ছাড়বে না। ওটা সাথে নেওয়ার জন্য খুবই জেদ করতে থাকে, তাই রিগান চুপি চুপি ব্যাটারি ছাড়া রকেটটা ওর হাতে দিয়ে দেয়, আর ওরাও দোকান থেকে বেরিয়ে আসে। কিন্তু সেখান থেকে বেরোনোর আগে বো লুকিয়ে আবার ব্যাটারিগুলো নিয়ে নেয়। এরপর ওরা 4 জন লাইন দিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। তখন আমরা দেখি একটা শহর যেটা আগে আলোয় ঝলমল করত, গাড়ির শব্দ আর মানুষের ভিড়ে ভর্তি থাকতো, আর সেই শহরটা একেবারেই শুনশান আর ভুতুড়ে হয়ে গেছে। এখানে মানুষ তো দূরের কথা, পাখির ডাক পর্যন্ত শোনা যায় না। চারিদিকে শুধু একটা ভয়ঙ্কর নিস্তব্ধতা। এই পৃথিবীতে এখন খুব কম মানুষই বেঁচে আছে, যাদের মধ্যে এই ফ্যামিলিটাও একটা। আমরা দেখতে পাই ওরা নিজেদের বাড়ি পর্যন্ত বালি বিছিয়ে রেখেছিল, আর খালি পায়ে তার উপর দিয়ে হাঁটছিল যাতে পায়ের আওয়াজও না হয়। এদিকে ছোট্ট বো রিগানের পেছনেই ছিল। ও রকেটটা পেয়ে খুবই খুশি ছিল, তাই সে হঠাৎই রকেটে ব্যাটারি লাগিয়ে সেটাকে অন করে দেয়, আর অমনি রকেট থেকে মিউজিক বাজতে শুরু করে। রিগান তো কানে শুনতে পেত না, তাই আওয়াজটা সে প্রথমে খেয়াল করেনি, কিন্তু লি আর এভিলিন আওয়াজটা শোনা মাত্রই ভয়ে জমে গেল। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে গুলির বেগে একটা ভয়ঙ্কর মনস্টার ছুটে এসে বোকে টার্গেট করলো। লি খেলনাটা বন্ধ করার জন্য বইয়ের দিকে ছুটে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওই মনস্টারটা বোকে চোখের পলকে তুলে নিয়ে যায়। এরপর গল্পটা 1 বছর এগিয়ে যায়। লি আর তার পরিবার এই ভয়ঙ্কর পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শিখে গিয়েছিল। লি নিজের বাড়িতে একটা রিসার্চ রুম বানিয়েছিল, যেখানে ওই মনস্টারের ব্যাপারে সব ইনফরমেশন গুছিয়ে রাখত। এখানে আমরা জানতে পারি যে ওই ভয়ঙ্কর মনস্টারগুলো কয়েক কিলোমিটার দূর থেকেও সামান্য আওয়াজ বা ভাইব্রেশন ধরে ফেলতে পারে, কিন্তু ওরা অন্ধ ছিল। অন্ধ হলেও ওদের শোনার ক্ষমতা এতটাই মারাত্মক ছিল যে যদি কেউ জোরে শ্বাসও নেয় সেটাও ওরা টের পেয়ে যেত, আর বিদ্যুতের গতিতে ছুটে এসে কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে মেরে ফেলতো। শুধু তাই নয়, ওই মনস্টারদের চামড়া ছিল লোহার চেয়েও শক্ত, তাই বন্দুকের গুলি বা কোনো অস্ত্রই ওদের কোনো ক্ষতি করতে পারত না। আসলে 1 বছর আগে মহাকাশ থেকে আসা এক অ্যাস্টেরয়েডের মাধ্যমে এই মনস্টাররা পৃথিবীতে এসেছিল। ওরা এতটাই দ্রুত ছিল যে কিছুদিনের মধ্যেই পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে, আর প্রায় সমস্ত মানব সভ্যতাকে শেষ করে দেয়। এই মনস্টারদের থেকে বাঁচার একটাই উপায় ছিল, একেবারে শান্ত থাকা। আর লি ও তার পরিবার এই রহস্যটা জেনে গিয়েছিল, তাই তারা নিজেদের সেফটির জন্য সব রকম ব্যবস্থা নিয়েছিল। লি বাড়ির চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল, যাতে মনস্টার আসার খবর আগে থেকে পেয়ে যায়। এছাড়া সিঁড়িতে আর হাঁটার জায়গায় বিশেষ চিহ্ন দিয়ে রেখেছিল, যাতে ভুল করেও কোনো আওয়াজ না হয়। এমনকি লি বাড়ির নিচে একটা আন্ডারগ্রাউন্ড বাংকারও বানিয়েছিল, যেখানে সে এই মনস্টারদের উপর রিসার্চ করত। সে এটাও জানতে পেরেছিল যে ওদের এলাকায় মোট 3টা মনস্টার আছে। লি এখন মনস্টারগুলোর দুর্বলতা খোঁজার চেষ্টা করছিল, সেই সাথে রেডিওর মাধ্যমে সারা পৃথিবীতে সাহায্যের সিগন্যাল পাঠাচ্ছিল, কিন্তু এখনো পর্যন্ত কারো সাথে যোগাযোগ করতে পারেনি। এখানে আমরা জানতে পারি যে এভিলিন প্রেগনেন্ট, আর খুব তাড়াতাড়ি সে একটা সন্তানের জন্ম দিতে চলেছে। এখন ভাবুন তো, বাচ্চা জন্মালে তো কাঁদবেই, তাই না? এই পরিস্থিতিতে কি হবে? এর জন্য ওর একটা উপায়
উপায় বের করে রেখেছিল। ওরা বাচ্চার জন্য একটা সাউন্ড প্রুফ বক্স বানিয়েছিল, যাতে বাচ্চা কাঁদলে ওর মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে ওই বক্সে লুকিয়ে রাখা যায়। তাহলে মনস্টাররা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাবে না। এই কঠিন পরিস্থিতিতে সবসময় সতর্ক থাকাটা খুবই জরুরি ছিল। কিন্তু লির বড় মেয়ে রিগান তো কানে শুনতে পেত না, আর এই ব্যাপারটা ওর জন্য একটা বড় বিপদ হতে পারত। তাই লি ওর এই সমস্যাটা দূর করার চেষ্টা করছিল। লি তার মেয়ে রিগানের জন্য একটা হিয়ারিং অ্যাম্পলিফায়ার বানায় এবং সেটা রিগানকে দেয়। কিন্তু রিগান এটা পেয়ে একদমই খুশি ছিল না, কারণ ওর মনে হয়েছিল যে আগেরগুলোর মতোই এটাও কাজ করবে না। আসলে লি এর আগেও ওর জন্য অনেক অ্যাম্পলিফায়ার বানিয়েছিল, কিন্তু যখন ও অ্যাম্পলিফায়ারটা পরীক্ষা করে তখন দেখে যে ওটা কাজ করছে। বাইরের পৃথিবীর আওয়াজ শুনে ও খুশিতে কেঁদে ফেলে। সেই সাথে ওর নিজের ছোট ভাইয়ের কথাও মনে পড়ে যায়। রিগান আজও নিজের ভাইয়ের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী মনে করে। ওর মনে হয় সেদিন যদি ও ভাইকে ওই খেলনা রকেটটা না দিত, তাহলে আজ হয়তো ওর ভাই বেঁচে থাকতো। রিগান ওর বাবার কাজে সাহায্য করতে চাচ্ছিল, তাই ও বাবার আন্ডারগ্রাউন্ড বাংকারের দিকে যেতে থাকে। কিন্তু তখনই ওর বাবা ওকে থামিয়ে দেয় আর ভেতরে যেতে বারণ করে, কারণ 1 বছর আগে রিগানের ভুলের জন্য ওর ভাইকে মরতে হয়েছিল। তাই লি আর রিগানের উপর ভরসা করতে পারছিল না। সে অনেক ভয় পাচ্ছিল, যদি বাংকারের ভিতরে রিগানের হাত থেকে মাইক্রোফোন বা রেডিওর মতো কোনো জিনিস লেগে আওয়াজ শুরু হয়ে যায়, তাহলে সবার জীবন বিপদে পড়তে পারে। পরের দিন লি তার ছেলে মার্কাসকে নিয়ে নদীতে মাছ ধরতে যায়। রিগানও ওদের সাথে যেতে চাইলো। ও লিকে অনুরোধ করে, প্লিজ আমাকেও সাথে নিয়ে চলো। কিন্তু লি ওকে নিয়ে যেতে রাজি হলো না। ও রিগানকে বলে যে তোমার মা বাড়িতে একা আছে, তুমি তার খেয়াল রাখো। এরপর লি মার্কাসকে নিয়ে বেরিয়ে পড়ে। ব্যাপারটা রিগানের খুব গায়ে লাগে আর খুবই কষ্ট হয়। ওর মনে হয় যে ওর বাবা ওকে ভালোই বাসে না। তাই ও নিজের ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর সোজা সেই জায়গায় চলে আসে যেখানে ওর ভাইকে মনস্টার মেরে ফেলেছিল। ওর ভাইয়ের কবরের পাশে শুয়ে কাঁদতে থাকে আর কিছুক্ষণ পর ওখানেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে এভেলিন বাড়িতে একদম একা ছিল। কিছুক্ষণ পর ও বেসমেন্ট থেকে কাপড় ধুয়ে একটা বস্তায় ভরে বাইরে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সিঁড়িতে লাগানো একটা পেরেক ওই বস্তার সাথে আটকে সোজা হয়ে যায়, আর ওই ধারালো পেরেকটা ঠিক পা রাখার জায়গাতেই ছিল। কিন্তু এভেলিন সেটা খেয়াল করেনি। ওদিকে লি আর মার্কাস মাছ ধরছিল। কিছুক্ষণ পর লি মার্কাসকে একটা ঝর্ণার কাছে নিয়ে যায় আর বলে যে এখানে তুমি কথা বলতে পারো, কারণ ঝর্ণার জলের শব্দে তোমার আওয়াজ চাপা পড়ে যাবে আর মনস্টাররা শুনতে পাবে না। এবার তুমি মন খুলে কথা বলতে পারো। ওরা দুজন ঝর্ণার পাশে বসে কথা বলতে শুরু করে। মার্কাস জিজ্ঞেস করে, তুমি কি বইয়ের মৃত্যুর জন্য রিগানকে দায়ী করো? উত্তরে লি বলে, বইয়ের সাথে যা হয়েছে তাতে কারো কোনো দোষ ছিল না। তখন মার্কাস লিকে বলে যে রিগান আজও বইয়ের মৃত্যুর জন্য নিজেকেই দোষ দেয়, তাই তোমার ওকে বলা উচিত যে সেদিন ওর কোনো দোষ ছিল না। এই সময় এভেলিন ওর মৃত ছেলের ছবি ধরে ওর কথা ভেবে কাঁদছিল। হঠাৎই ওর লেবার পেইন শুরু হয়ে যায়, মানে ওর ডেলিভারির সময় হয়ে গেছে। ও হাতে ফটো ফ্রেমটা নিয়ে তাড়াতাড়ি বেসমেন্টের দিকে যেতে থাকে, কিন্তু সিঁড়ি দিয়ে নামার তাড়াই ওর পা সোজা গিয়ে পড়ে ওই ধারালো পেরেকের উপর। এভেলিন যন্ত্রণায় ছটফট করে উঠল, কিন্তু মুখ দিয়ে একটা উফ শব্দ বের করলো না। কিন্তু ততক্ষণে ওর হাত থেকে ওর ছেলের ফটো ফ্রেমটা পড়ে যায় আর বিকট শব্দ করে নিচে পড়ে ভেঙে যায়। এভেলিন কোনো মতে পাটা পেরেক থেকে বের করে। এই সময় ওর এতটাই কষ্ট হচ্ছিল যে ওর মুখটা ব্যথায় লাল হয়ে যায়, কিন্তু তাও সে নিজেকে সামলে রেখেছিল, কারণ সে জানে আওয়াজ করার মানেই হলো মৃত্যুকে ডেকে আনা। এভেলিন খুঁড়িয়ে খুঁড়িয়ে নিচে এসে লাইটের সুইচ অন করে যাতে বাইরে লাল আলো জ্বলে ওঠে। আসলে এটা ছিল বিপদের সংকেত। কিন্তু যখন সে আবার উপরে যাচ্ছিল তখনই সে দেখে ওই মনস্টারটা তাদের বাড়ির ভেতর পর্যন্ত পৌঁছে গেছে। যখন এভেলিনের হাত থেকে ফটো ফ্রেম পড়ার আওয়াজটা হয়েছিল, ওই মনস্টারটা সেটা শুনে ফেলেছিল। ভয়ে কাঁপতে কাঁপতে এভেলিন একটা দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। অন্যদিকে লি আর মার্কাস মাছ ধরে বাড়ি ফিরছিল। তখনই ওরা দূর থেকে দেখে যে বাড়ির চারপাশে লাল আলো জ্বলছে। লি বুঝে যায় যে এভেলিন কোনো বিপদে পড়েছে। সে সাথে সাথে বাড়ির দিকে দৌড়ে আসে। এদিকে বেসমেন্টে লুকিয়ে থাকা এভেলিন ভয়ে কাঁপছিল আর মনস্টারটা ওকে বাড়ির প্রত্যেকটা কোনায় খুঁজছে। তখনই এভেলিনের চোখে একটা টাইমার পড়ে। ও খুব বুদ্ধিমত্তার সাথে টাইমারটা কয়েক সেকেন্ডের সময় সেট করে একটা কোনায় রেখে দেয় আর নিজে অন্য একটা কোনায় গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে মনস্টারটা ওই জায়গায় নড়াচড়া টের পেয়ে যায় আর ধীরে ধীরে সেদিকে আসতে লাগে। মনস্টারটা এভেলিনের খুব কাছে চলে এসেছিল। এদিকে লেবার পেইন আর অন্যদিকে মনস্টারের ভয়। কিন্তু এভেলিন নিজেকে পুরোপুরি কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে একদম চুপ করে বসে থাকে। ঠিক তখনই টাইমারের অ্যালার্ম বেজে ওঠে আর আওয়াজটা শুনে মনস্টারটা ওইদিকে ছুটে যায়। এই সুযোগে এভেলিন তাড়াতাড়ি আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট থেকে বেরিয়ে আসে। কিন্তু যেই ওই মেইন গেট দিয়ে বেরোতে যাবে তখনই দেখে আরেকটা মনস্টার বাড়ির বাইরে ঘোরাঘুরি করছে। তাই এভেলিন ওখানে দেওয়ালের সাথে মিশে দাঁড়িয়ে যায়, কারণ বাইরে যাওয়া মানেই বিপদ। ওদিকে লি আর মার্কাস দূর থেকে সবকিছু দেখছিল। লি বুঝতে পারছিল যদি সে এখন তার স্ত্রীকে বাঁচাতে চায় তাহলে দুজনেই মারা যেতে পারে, কারণ ওই মনস্টারের শরীর এতটাই শক্ত যে বন্দুক দিয়ে ওকে মারা অসম্ভব। তাই ও আগে থেকে তৈরি করে রাখা একটা প্ল্যান অনুযায়ী কাজ করতে শুরু করে।
লি তাড়াতাড়ি মার্কাসের হাতে টর্চ দিয়ে ফ্লেয়ার রকেট জ্বালাতে বলে, যেগুলো সে আগে থেকেই বাড়ি থেকে দূরে একটা জায়গায় সেট করে রেখেছিল। এরপর মার্কাস দ্রুত রকেটের দিকে দৌড়ে যায়। অন্যদিকে এভেলিন উপরের তলার বাথটাবে এসে আশ্রয় নেয়। সে যন্ত্রণায় ছটফট করছিল, আর বেশিক্ষণ বাচ্চাকে পেটে রাখা সম্ভব হচ্ছিল না। সে যখন প্রায় বাচ্চার জন্ম দিয়েই ফেলবে, তখন ওর গোঙানির আওয়াজ পেয়ে মনস্টারটা বাথরুমের কাছে চলে আসে। এভেলিন বুঝে গিয়েছিল যে হয়তো তার আর বাঁচা সম্ভব না। ঠিক তখনই মার্কাস রকেটগুলো জ্বালিয়ে দেয়, আর আকাশে বিকট আওয়াজের সাথে সাথেই আলো ছড়িয়ে পড়ে। আওয়াজটা শুনে মনস্টারটা এভেলিনকে ওখানে ছেড়ে দিয়ে সেই দিকে ছুটে যায়, আর ঠিক সেই মুহূর্তেই ব্যথায় কাতর এভেলিনও চিৎকার করে ওঠে। কিন্তু এবার তার আওয়াজটা রকেটের শব্দে চাপা পড়ে যায়। এই রকেটের আলো আর শব্দ দূর থেকে রিগানও দেখতে পায়, আরও বাড়ির দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর লি বন্দুক হাতে বাড়ির ভেতরে ঢোকে। ও দেখে সিঁড়িতে রক্তের দাগ। ওই দাগ অনুসরণ করে ও বাথরুম পর্যন্ত পৌঁছায়। সেখানে গিয়ে দেখে যে বাথটাবটা রক্তে লাল হয়ে আছে। ও বুঝে যায় যে এভেলিনও ওই মনস্টারটার শিকার হয়ে গেছে। সে কাঁদতে কাঁদতে ওখানেই বসে পড়ে। কিন্তু তখনই শাওয়ার রুমের কাচের উপর কেউ একজন হাত রাখে। সে আর কেউ না, এভেলিনই ছিল। এভেলিন ওই কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলে একটা ছেলের জন্ম দিয়েছিল। এভেলিনকে বেঁচে থাকতে দেখে লি তো অবাক হয়ে যায়। বাচ্চার কান্নার আওয়াজ আসার আগেই লি তাড়াতাড়ি এভেলিন আর বাচ্চাকে আন্ডারগ্রাউন্ড রুমে নিয়ে আসে, যেখানে ওরা বাচ্চার জন্য সাউন্ড প্রুফ বক্সটা বানিয়ে রেখেছিল। কিন্তু বেসমেন্টে ঢোকার আগেই বাচ্চাটা কাঁদতে শুরু করে। আওয়াজটা শুনে মনস্টারটা আবার ওদের দিকে আসতে থাকে। লি তাড়াতাড়ি আন্ডারগ্রাউন্ড রুমে ঢুকে দরজাটা একটা মোটা ম্যাট্রেস দিয়ে ঢেকে দেয়। এরপর বাচ্চার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে ওকে বক্সে বন্ধ করে দেয়, যার ফলে ওর কান্নার আওয়াজও বন্ধ হয়ে যায়। তখন দুজন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখানে লি তার স্ত্রী এভেলিনকে বলে যে আমি এই প্রাণীগুলোর দুর্বলতা জেনে গেছি। এবার খুব তাড়াতাড়ি ওদের জন্য আমি একটা যন্ত্র তৈরি করব, তারপর ওরা আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। অন্যদিকে রিগানও তখন বাড়ি ফিরছিল। হঠাৎ ও ক্ষেতের মাঝে একটা আলো দেখতে পায়। রিগান তাড়াতাড়ি সে আলোর দিকে এগিয়ে যায়, কিন্তু না যে একটা মনস্টার ওর পায়ের আওয়াজ পেয়ে ওর পেছনে পেছনে আসছে। যেই না মনস্টারটা রিগানকে মারার জন্য ওর খুব কাছে আসে, হঠাৎ রিগানের কানের মেশিন থেকে একটা তীক্ষ্ণ আর হাই ফ্রিকোয়েন্সির আওয়াজ বের হতে থাকে। এই তীক্ষ্ণ আওয়াজে মনস্টারটা যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো। মনস্টারটা বেশিক্ষণ আওয়াজ সহ্য করতে না পেরে ওখান থেকে পালিয়ে যায়। এই আওয়াজটা রিগানের নিজের কানেও লাগছিল, কিন্তু মনস্টারটা চলে যেতেই ওর কানের কষ্ট বন্ধ হয়ে যায়। তবে রিগান বুঝতেই পারলো না যে ওর কানের মেশিনটা হঠাৎ এমন কেন করলো। ও ব্যাপারটা নিয়ে বেশি না ভেবে আলোর কাছে যায়। সেখানে গিয়ে দেখে এটা একটা টর্চের আলো। যেই রিগান টর্চটা তুলতে গেল, হঠাৎ কেউ ওর হাত ধরে ফেললো। সে আর কেউ না, মার্কাস ছিল, যে ভয়ে কাঁপতে কাঁপতে ওখানে লুকিয়েছিল। নিজের বোনকে দেখে মার্কাসের ভয়টা একটু কমলো। ও রিগানকে বলল, আমি ঝোপের আড়াল থেকে তোমাকে দেখেছিলাম। তোমার পেছনে ওই মনস্টারটাও আসছিল, কিন্তু জানি না কেন মনস্টারটা তোমার কাছে আসতেই হঠাৎ পালিয়ে গেল। এটা শুনে রিগান আরো ভয় পেয়ে যায়, কারণ ও তো জানতোই না যে ওর পেছনে একটা মনস্টার ছিল। ওদিকে এভেলিন ওর বাচ্চাদের জন্য চিন্তা করছিল। সে লিকে বলল, আমার খুব ভয় করছে, মনস্টারটা আমার বাচ্চাদের খেয়ে ফেলেনি তো? তুমি তাড়াতাড়ি ওদের খুঁজে নিয়ে আসো। তাই লি আন্ডারগ্রাউন্ড রুমে স্ত্রী আর বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে বাইরে বের হয়। প্রথমে ও আশেপাশে খোঁজে, কিন্তু মনস্টারটা ততক্ষণে ওখান থেকে চলে গিয়েছিল। কিন্তু যাওয়ার আগে পুরো বাড়িটা তছনছ করে দিয়ে গিয়েছিল। তাই ওখানকার একটা পানির পাইপও ভেঙে যায়, আর সেই পানি সোজা গিয়ে আন্ডারগ্রাউন্ডের রুমে পড়তে থাকে। কিন্তু লি সেটা খেয়াল করেনি। সে বাচ্চাদের খুঁজতে ক্ষেতের দিকে চলে যায়। এদিকে মার্কাস আর রিগান শস্য রাখার একটা বড় ট্যাঙ্কের উপর লুকিয়েছিল আর আগুন জ্বালিয়ে রেখেছিল, যাতে সে আগুন দেখে ওদের বাবা ওখানে চলে আসে। কিছুক্ষণ পর পানির শব্দে এভেলিনের ঘুম ভেঙে যায়। সে দেখে যে পুরো বেসমেন্ট পানিতে ভরে গেছে, আর পানি উপর থেকে ঝর্ণার মতো নিচে পড়ছে। তখনই এভেলিনের চোখ যায় বাচ্চাটার বক্সের দিকে। বক্সটা খোলা ছিল, কিন্তু ভেতর থেকে বাচ্চার কোনো আওয়াজ আসছিল না। এভেলিন যেই বক্সটার দিক এগোতে যাবে, তখনই দেখে বক্সটার পাশে একটা মনস্টার দাঁড়িয়ে আছে। ওকে দেখে এভেলিন ভয়ে জমে যায়। ওর মনে হয় হয়তো মনস্টারটা ওর বাচ্চাকে খেয়ে ফেলেছে, কারণ বক্সটা তার থেকে বেশি দূরে ছিল আর সে ভেতরটা দেখতে পাচ্ছিল না। তাই সে ধীরে ধীরে বক্সটার দিকে এগোতে থাকে। মনস্টারটাও তখন পানিতে নেমে আসে, কিন্তু এভেলিন যখন বক্সটার কাছে পৌঁছায়, তখন দেখে যে বাচ্চাটা ঠিক আছে। ভাগ্যিস বাচ্চাটা কোনো আওয়াজ করেনি, তাই এখন বেঁচে আছে। এভেলিন বাচ্চাকে নিয়ে একটা কোনায় চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু মনস্টারটা তার আশেপাশে ঘুরছিল। যদি বাচ্চাটা একবারও কেঁদে ওঠে, তাহলে এখানেই সব শেষ। অন্যদিকে রিগান আর মার্কাস তাদের বাবার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। রিগানের মনে হচ্ছিল যে ওদের বাবা হয়তো ওদের বাঁচাতে আসবে না, তাই ও একাই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। কিন্তু মার্কাসের লিয়ের উপর পুরো বিশ্বাস ছিল। বোনকে চলে যেতে দেখে মার্কাস ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু যখনই সে বোনকে থামাতে যায়, শস্যের ট্যাঙ্কের দরজাটা খুলে যায় আর ও সোজা তার ভেতরে পড়ে যায়। পড়ার সময় মার্কাসের মুখ থেকে একটা জোরে চিৎকার বেরিয়ে যায়। এই আওয়াজটা শুনে যেই মনস্টারটা এভেলিনকে ঘরে খুঁজছিল, সে সাথে সাথেই ওই আওয়াজের দিকে দৌড় দেয়। তাই এভেলিন তো বেঁচে গেল, কিন্তু এবার মার্কাসের জীবন বিপদে পড়ে গেছে। এদিকে ওই ট্যাঙ্কটা একটা চোরাবালির
ট্যাঙ্কের মতো ছিল, যার ভিতরে মার্কাস যতক্ষণ বেরোনোর চেষ্টা করছিল ততই ডুবে যাচ্ছিল। রিগান তখন ট্যাঙ্কের দরজাটা ভেঙে নিচে ফেলে দেয় আর নিজেও ট্যাঙ্কের ভেতরে লাফ দেয়। মার্কাস যখন প্রায় ডুবেই যাচ্ছিল, রিগান তাকে ধরে ফেলে আর দুজনে ওই দরজার উপর বসে পড়ে আর ওদের প্রাণটা বেঁচে যায়। কিন্তু ততক্ষণে ওদের নড়াচড়ার শব্দ মনস্টারটাও পেয়ে গিয়েছিল, তাই ও ক্ষেতের ভেতর দিয়ে দ্রুত ট্যাঙ্কের দিকে এগোতে থাকে। লিও মনস্টারটাকে ট্যাঙ্কের নিচে যেতে দেখে বুঝে যায় যে ওর বাচ্চারা এখানেই আছে। রিগান মার্কাসের জীবন তো বাঁচিয়েছিল, কিন্তু তাতে কোনো লাভ হলো না, কারণ এত হইচইয়ের পর এখন তাদের মরতেই হবে। আর তখনই মনস্টারটা ট্যাঙ্কের ভেতরে ঝাঁপ দেয়। মনস্টারটা যেই ওদের মারতে যাবে, ঠিক তখনই রিগান কানের মেশিন থেকে আবার সেই তীক্ষ্ণ আওয়াজটা বের হতে শুরু করে। এই আওয়াজটা মনস্টারের জন্য এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে মনস্টারটা ওদের কোনো ক্ষতি না করে ওখান থেকে বের হয়ে যায়। বাইরে লিও ওদের খুঁজতে খুঁজতে এসে পড়ে। সে নিজের বাচ্চাদের সেফ দেখে খুবই খুশি হয়। এদিকে এভিলিনও সিসিটিভি রুমে বসে সবকিছু দেখছিল, তাই লি বুঝতে পারে যে মনস্টারটা এখনো আশেপাশেই আছে। সে বাচ্চাদের তাড়াতাড়ি সামনে থাকা গাড়ির দিকে পাঠিয়ে দেয় আর নিজে একটা কুড়াল হাতে নিয়ে চারিদিকে তাকাতে থাকে, কিন্তু ওই প্রাণীটা ঠিক তার উপরে ছিল। লি যেই পেছনে ফেরে, মনস্টারটা ওকে থাবা মেরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। বাবাকে এই অবস্থায় দেখে মার্কাস চিৎকার করে লিকে ডাকতে থাকে। আওয়াজ শুনে মনস্টারটা মার্কাসের পজিশনও জেনে যায়। এবার মনস্টারটা সোজা মার্কাস আর রিগানের দিকে এগোতে থাকে, কিন্তু তখন রিগানের কানের মেশিন থেকে আবার সেই ফ্রিকোয়েন্সি বেরোতে থাকে। এই আওয়াজটা রিগানের নিজের কানেও লাগছিল, তাই ও নিজের কানের মেশিনটাই অফ করে দেয়। কিন্তু এটাই ছিল ওর জীবনের সব থেকে বড় ভুল। আসলে ওই মেশিন থেকে বের হওয়া ফ্রিকোয়েন্সিটাই ছিল ওই মনস্টারের দুর্বলতা। কিন্তু রিগান অজান্তেই মেশিনটা বন্ধ করে নিজের বিপদ ডেকে আনে। পরের মুহূর্তে মনস্টারটা গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে আর মার্কাসের কাছে পৌঁছানোর চেষ্টা করে। এদিকে লির জ্ঞান ফেরে। নিজের বাচ্চাদের বিপদে দেখে লি বুঝে গিয়েছিল যে মনস্টারের সাথে লড়াই করে সে জিততে পারবে না, তাই এখন একটাই রাস্তা খোলা ছিল। ও ইশারায় রিগানকে বোঝায়, আমি তোমাকে খুব ভালোবাসি আর আমি বেঁচে থাকতে তোমাদের কিছুই হতে দেব না। এরপর লি গলায় সমস্ত জোর দিয়ে চিৎকার করতে শুরু করে। ওর চিৎকার শুনে মনস্টারটা লিয়ের দিকে দৌড়ে যায় আর এক ঝটকায় ওকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। লিকে মারার পর মনস্টারটা বাড়ি ফিরে আসে। এভিলিন নিজের বাচ্চাদেরকে সেফ দেখে বুকে জড়িয়ে ধরে। তখন এভিলিন দেখে মনস্টারটা আবার ওদের দিকেই আসছে। এরপর ওরা তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যায়। সেখানে মার্কাস আর রিগান প্রথমবার ওদের ছোট ভাইকে দেখে। রিগান দেখে যে ওর বাবা ওর কানের মেশিনটার জন্য কতটা পরিশ্রম করেছিলেন। সে তার বাবাকে খুব মিস করতে থাকে। কিছুক্ষণ পর মনস্টারটা ওদের ঘরে ঢুকে পড়ে। এভিলিন বন্দুক দিয়ে মনস্টারের সামনে দাঁড়িয়ে যায়। এভিলিনের কাছে বন্দুক ছিল না, কিন্তু ও জানতো যে ওর গুলি মনস্টারের মোটা চামড়ার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু যেই মনস্টারটা ওদেরকে মারতে যাবে, হঠাৎ রিগানের কানে আবার যন্ত্রণা শুরু করে আর ও দেখলো যে মনস্টারটাও যন্ত্রণায় ছটফট করছে। তার মানে যখনই রিগানের কানে যন্ত্রণা শুরু হয়, মনস্টারটাও তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট পেতে থাকে। রিগান বুঝতে পারে যে ওর কানে লাগানো মেশিন, যেটা ওর বাবা বানিয়েছিল, সেটার সাথে এই মনস্টারের কোনো একটা কানেকশন আছে। তখন রিগানের নজর পড়ে ওর বাবার রিসার্চের উপর, যেটা দেখে ও বুঝতে পারে যে ওর কানের মেশিন থেকে বের হওয়া হাই পিচ ফ্রিকোয়েন্সি হলো মনস্টারের দুর্বলতা। রিগানের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। যখনই মনস্টারটা তার কাছে আসতো, রিগানের কানে যন্ত্রণা হতো আর মনস্টারটা পালিয়ে যেত। মনস্টারটা ওদের মারার আগেই রিগান তাড়াতাড়ি ওর কানে লাগানো ইমপ্ল্যান্টের পাওয়ার আরো বাড়িয়ে দেয় আর সেখান থেকে বের হওয়া হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডে মনস্টারটা যন্ত্রণায় ছটফট করতে থাকে। আর মনস্টারের ঢাল সরতেই এভিলিন সাথে সাথে শটগান দিয়ে সোজা ওর মুখে গুলি করে দেয়। মনস্টারের মাথাটা বেলুনের মতো ফেটে যায় আর অবশেষে মনস্টারটা মারা যায়। যদিও বিপদ এখনো কাটেনি। গুলির আওয়াজ শুনে এই এলাকার বাকি দুটো মনস্টারও এদিকে দিয়ে আসতে শুরু করে, কিন্তু এখন এভিলিন আর রিগান মনস্টারদের দুর্বলতা জেনে গেছে আর রিগান ভলিউম ফুল করে দেয় আর এভিলিন বাকি মনস্টারগুলোকে মারার জন্য রেডি হয়ে যায়। আর এখানেই এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এই মুভিটার সেকেন্ড পার্টও আছে, যদি আপনারা দেখতে চান তাহলে পার্ট 2 লিখে কমেন্ট করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।